শুভেন্দু অধিকারী 1 কোটি, শান্তনু ঠাকুর 1,20,00,000, এই গল্প দিয়েই আসছে। এখন অনুপ্রবেশ কোথায় হয়েছে, কে দেখলো, কিভাবে ডিটারমিন হলো, এর দায়িত্ব কেউ নিচ্ছে না। এসআইআর পর্ব করে নির্বাচন কমিশনের সাহায্য নিল, একদিকে পুশব্যাক করার চেষ্টা করলো, এখনও পুলিশ প্রশাসনকে দিয়ে প্রেশার তৈরি করার চেষ্টা করছে। নাগরিকরা অনড়, কারণ তারা জানে আমাদের কাছে বৈধ ডকুমেন্ট আছে। যদি আমি ভারতবর্ষীর নাগরিক হই তাহলে 1 কোটি কোথায় গেল, আর যদি 1 কোটি ঠিক হয় তাহলে আমরা কারা? তাহলে আজকে মাঝখানে পড়ে গেছে এই যারা অ্যাডজুডিকেশনের মধ্যে ছিল তারা। এই যা গল্প উঠছে, কারণ নাগরিকত্ব ভোটার তালিকায় থাকুক বা না থাকুক তার উপর নির্ভর করে না। যার ভোটার তালিকায় নাম নেই তাদের যদি কোনো রকম অধিকার, নাগরিকের অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে তার জন্য আমরা লড়াই করছি আর করব। এখনও কিছু কিছু জায়গায় খবর পাচ্ছি পুলিশ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি বারবার আপনাদের মাধ্যমে তাদেরকেও বার্তা পাঠানোর চেষ্টা করছি, ভয় পাবেন না। পুলিশ যদি বেআইনি কাজ করে, পুলিশকে ভয় দেখানোর কাজ আমাদের। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। 1980 সালে বিজেপি নামক এই রাজনৈতিক দল তৈরির পর থেকে বছরের পর বছর ধরে আইন অনুযায়ী ভারতের নাগরিক কারা, 1950 সালে সেই যে আইন তৈরি হয়েছিল যে কারা কিভাবে ভারতের নাগরিক হিসেবে জাস্টিফাইড হবেন, এই বিষয় নিয়ে নানা রকমভাবে তারা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে। এবং 1980 সালে বিজেপি তৈরির পর থেকে তারপরে এবিভিপি তারা যত কর্মসূচি করেছেন তারা বরাবরই এই ভারতের নাগরিকত্ব নিয়ে বা অনুপ্রবেশ নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করার একটা চেষ্টা চালিয়ে গেছেন। ঠিক একই রকমভাবে 2020 সালে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনিও একটা পরিসংখ্যান দিয়েছিলেন যে এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 1 কোটি অনুপ্রবেশকারী রয়েছে। তার পরবর্তীকালে 2025 সালে আমরা তৎকালীন বিরোধী দলনেতাকে বলতে শুনেছিলাম, বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী, তাকে আমরা বলতে শুনেছিলাম যে 1 কোটি রোহিঙ্গা রয়েছে এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এসআইআর এর মাধ্যমে তাদেরকে এই রাজ্য থেকে, তাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এবং রাজ্য থেকে তাদেরকে বার করে দিতে হবে। তার পরবর্তীকালে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়, বিজেপি নেতা শান্তনু ঠাকুর তিনি আরও এক পরিসংখ্যান দিলেন যেখানে সংখ্যাটা 1,20,00,000। এবং এই যে গোটা সংখ্যা, সেই অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি, এসআইআর প্রক্রিয়া যখন শুরু হলো তখন নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথমেই যে 6.5 কোটির ওপরে ভোটার ছিল তাদের মধ্য থেকে 58 লক্ষের নাম বাদ চলে যায়। এই 58 লক্ষ ছিল তারা প্রত্যেকেই কেউ মৃত ভোটার, কেউ অনুপস্থিত ভোটার, কেউ নির্দিষ্টভাবে স্থানান্তরিত, অন্য স্থানে স্থানান্তরিত ভোটার। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। তাদের কেউই অনুপ্রবেশকারী রোহিঙ্গা বা বাংলাদেশি ছিলেন না, সেটা নির্বাচন কমিশন কোথাও বলেননি। এবারে এই যে নির্বাচন কমিশন ঠিক করছে কারা ভারতের নাগরিক আর কারা ভারতের নাগরিক নয়, 1950 সালে সেই আইন বলছে যে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারই নেই যে ভারতের নাগরিকের নাগরিকত্ব প্রমাণ করার। এটা সমস্তটাই ভারতের আইনের উপর নির্ভরশীল, কে ভারতের নাগরিকত্ব পাবেন আর কে ভারতের নাগরিকত্ব পাবেন না, কারা ভারতের নাগরিক আর কারা ভারতের নাগরিক নয়, এই গোটাটাই বিচারের দায়ভার গিয়ে বর্তায় ভারতের আইনের ওপর। 1950 সালে সেই আইন, কিন্তু এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন প্রকারান্তরে সেই চেষ্টাই করলেন তারাই কে ভারতের নাগরিক আর কে ভারতের নাগরিক নয় সেটা একেবারে প্রমাণ করার একটা চেষ্টায় নেমে পড়লেন। এই যে 7.5 কোটিরও বেশি ভোটার তালিকা থেকে প্রথমেই 58 লক্ষের নাম তো বাদ চলে গেল, তারপরে বিচারাধীন অ্যাডজুডিকেশনের শব্দ নিয়ে আসা, বিচারাধীন তালিকায় ফেলে দেওয়া হলো প্রায় 60 লক্ষেরও বেশি নাম। ট্রাইব্যুনালে তাদের আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো তারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে তাদের পুনর্নির্বাচনের দাবি জানাতে পারে। এই
গোটা ঘটনায় রাজ্য জুড়ে প্রচুর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা আইন আদালত অতটা বোঝেন না, সেই অর্থে পুঁথিগত বিদ্যা হয়তো তাদের অতটা নেই, তারা রীতিমতো বিভ্রান্তিতে পড়ে যান যে তাদের নাম থাকবে কিনা। এখানে যেমন মতুয়ারা রয়েছে, এখানে সংখ্যালঘুরা রয়েছে, এখানে আদিবাসী সম্প্রদায়েরও একটা অংশ রয়েছে, তাদের প্রত্যেককেই বিভ্রান্তিতে ফেলে দেওয়া হয় যে তাদের যে একটা বড় অংশের নাম এই ভোটার তালিকা থেকে বাদ গেল, তারা কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা পাবেন কি পাবেন না, তারা ভারতের নাগরিক হয়ে থাকতে পারবেন কি পারবেন না, বা ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হবে না তো বাংলাদেশে। কারণ এনাদের এই ভয়টা আসছে তার কারণ তারা প্রত্যেকেই ভারতের নাগরিক, প্রত্যেকের কাছেই ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথাযথ সার্টিফিকেট রয়েছে। কারোর ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, আগে ভোট দিয়েছেন যেখানে সেই তালিকাতেও হয়তো কারোর নাম রয়েছে। এবং এই যে গোটা ঘটনাটা একেবারেই সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলার জন্যই, তা এখান থেকেই প্রমাণ হয় যখন এক পরিবারের বাবা নাম বাদ যাচ্ছে অথচ ছেলেদের নাম বা মেয়েদের নাম ভোটার তালিকাতে আছে। কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে স্ত্রীর ভোটার তালিকায় নাম আছে, স্বামীর ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাচ্ছে। এরকম একাধিক ঘটনা এ রাজ্যে 2026-এর ভোটের আগে আমরা দেখেছি। কিন্তু যখন ভোট হয়ে গেছে, এখন অসংখ্য মানুষের নাম ট্রাইব্যুনালে রয়েছে, তাদের বিচার পর্যন্ত এখনো ঠিকঠাকভাবে হয়নি। দিনে 4টে করে বিচার হচ্ছে কি হচ্ছে না তার কোনো খবরই আর সামনে আসছে না। তাই এই অনুপ্রবেশের তত্ত্ব এখন রীতিমতো ধামাচাপা পড়ে গেছে। এখন তো এটাই প্রশ্ন যে এই যে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীর কথা উঠেছিল ভোটের আগে, তোলা হয়েছিল ভোটের আগে, সেই সমস্ত অনুপ্রবেশকারীরা এখন কোথায়, তাদের কি অবস্থা? তারা কি সত্যি অনুপ্রবেশকারী ছিল, নাকি শুধুমাত্র ভোটের আগে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই এই গোটা ঘটনাটা করা হয়েছে? আর সত্যি কি নির্বাচন কমিশনের অধিকার রয়েছে, তাদের এখতিয়ার রয়েছে যে সাধারণ মানুষের নাগরিকত্ব বিচার করার যে তারা নাগরিক, ভারতের নাগরিক হতে পারবেন কি হতে পারবেন না? আর তার পাশাপাশি এই যে যাদের নাম এই মুহূর্তে ট্রাইব্যুনালে রয়েছে, যাদের নাম বিচারাধীন রয়েছে, যারা 2026-এ ভোট দিতে পারেননি, এবং যারা মনে করছেন যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে তারা সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ পড়ে যাওয়া, বা হয়তো ভারতের নাগরিকত্ব হিসেবে তারা আর গণ্য হবেন না, এই সমস্ত বিষয় নিয়ে আইন কি বলছে, আইনে কি রয়েছে, সংবিধানে কি রয়েছে, এই গোটা ঘটনা নিয়ে আমরা আজকের আলোচনা করলাম আইনজীবী সামিম আহমেদের সঙ্গে। তিনি কি বলছেন শুনুন আইনের ভাষায়। স্যার, গণশক্তির একটি প্রতিবেদনে অনুপ্রবেশ নিয়ে আপনি একটি লিখেছেন, সেখানে মূলত যে কথা উল্লেখ আছে, সেখানে যে ভারতের যে আইন, সেখানে আইন অনুযায়ী বিজেপি এতদিন ধরে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, নানান রকমের ন্যারেটিভ তারা বোঝাতে চেয়েছে, শোনাতে চেয়েছে, কিন্তু এই এসআইআর এর মাধ্যমেই নির্বাচন কমিশন দ্বারা সেটাকেই তারা প্রয়োগ করতে চাইলো, যেখানে নির্বাচন কমিশনের সেখানে নির্বাচন কমিশনের অধিকারই নেই কারণ নাগরিকত্ব প্রমাণ করার বিষয়টা একটু যদি পরিষ্কার করে বলেন। দীর্ঘদিন ধরে মানে বিজেপির তৈরির সময় থেকে এবং পরবর্তীকালে এবিভিপি দেখবেন যত কর্মসূচি নিয়েছে, এই পশ্চিমবঙ্গ এবং সীমান্তবর্তী যে পূর্বভারত এলাকা, এই এলাকা নিয়ে অনুপ্রবেশের একটা তত্ত্ব দিয়ে গেছে। যখন এর আগে ওই যে দিলীপ ঘোষ, কি যেন যে ঘোষ বিজেপির, তিনি বললেন 2020 সালে 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে, শুভেন্দু অধিকারী 1 কোটি, শান্তনু ঠাকুর 1 কোটি 20, এই গল্প দিয়েই আসছেন। এখন অনুপ্রবেশ কোথায় হয়েছে, কে দেখলো, কিভাবে ডিটারমিন হলো, এর দায়িত্ব কেউ নিচ্ছে না। তাহলে গল্পটা আগে তৈরি হয়ে গেল, সেই গল্পটাকে জাস্টিফাই করতে হবে। একটা ঘটনা ঘটার পরে লেখা হয়, আর একটা আগে লেখা হয়, তারপরে ঘটনা হয়। তো এখানে হয়েছে তাই। এখন বিজেপি নেতারা বিজেপির উত্থানের সময় থেকেই কনসিস্টেন্টলি কথা বলে আসছে, এখন সেটাকে প্রমাণ করতে হয়, প্রমাণ তো আর করা যায় না। তো আমি যেটা বলার চেষ্টা করেছি যে এসআইআর পর্ব হচ্ছে নির্বাচন কমিশন
যদিও বলা হয় নিরপেক্ষ একটা বডি, তাকে কাজে লাগিয়ে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে। এবং যদি এসআইআর পর্বে দেখেন, ওই মৃত স্থানান্তরিত যারা হয়েছে এদের তালিকা যখন তৈরি করা হলো, অ্যারাউন্ড যদি আমি ভুল না করি 58 লক্ষের মতো লোক বাদ গেল। যদি সেটাই আবার গুজরাটে দেখেন, সেখানে 2 কোটির মতো লোক বাদ গেছে। যদি গুজরাটে দেখেন, প্রায় 70 লক্ষের উপর লোক বাদ গেছে। তার মানে পশ্চিমবঙ্গ নয়, তার মানে পূর্ব ভারত নয়, আমি এটা বলার চেষ্টা করছি। তাহলে পরবর্তীকালে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আবার আপনি ঝুলিয়ে দিলেন, এদিকে প্রায় 28 লক্ষ, ওদিকে 5.5 লক্ষ। তাহলে এত হিউজ সংখ্যক, প্রায় 33 লক্ষ লোকের বা 33.5 লক্ষ লোকের মতো লোক তারা বাদ রয়ে গেল, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারলো না। যাতে দেখানো যায়, এই 1 কোটির তথ্য মেলানো যায়, হ্যাঁ, যে আসলে আমরা যা দীর্ঘদিন ধরে বলে আসছি অনুপ্রবেশকারী তারা। এবার দেখুন, এর মধ্যেখানে পুশব্যাক করার চেষ্টা করেছে, সবকটা ফেল্ড এফোর্ট হয়েছে, হ্যাঁ, ফেরত আনতে বাধ্য হয়েছে, আমাদের হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে, ফেরত আনতে বাধ্য হয়েছে, ফলে পুশব্যাক করেও সফল হয়নি। তাহলে একদিকে এসআইআর পর্ব করে নির্বাচন কমিশনের সাহায্য নিল, একদিকে পুশব্যাক করার চেষ্টা করলো, এখনও পুলিশ প্রশাসনকে দিয়ে প্রেশার তৈরি করার চেষ্টা করছে। নাগরিকরা অনড়, কারণ তারা জানে আমাদের কাছে বৈধ ডকুমেন্ট আছে। তাই আমি মোল্লা নাসিরুদ্দিনের গল্প তুলেছি, যে 1 কিলো মাংস নিয়ে এসে রান্না করতে দিল, বউ রান্না করলো, রান্না সুস্বাদু হলো, খেয়ে নিল, আর বর যখন জিজ্ঞেস করছে মাংস কোথায়, তখন বললে বিড়াল খেয়েছে। আমরাও ভারতবর্ষের নাগরিকরা ছেড়ে দেওয়ার পাত্র নই, আমরাও বলছি বিড়ালকে ওজন করো, যেমন মোল্লা নাসিরুদ্দিন করেছিল। বিড়ালের ওজন হবে, বিড়ালের ওজন করে দেখা যাবে যে 1 কেজি মাংস দোকানে যদি খায়, তাহলে 1 কেজি সঙ্গে বিড়ালের মাংস ওজনের যুক্ত হবে। তো যখন ওজন করা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে বিড়ালের ওজনটাই আছে 1 কেজি, তাহলে মাংস ওজনটা কোথায় গেল? আর যদি ওটা মাংস হয়, তাহলে বিড়াল কোথায় গেল? এই প্রশ্ন ভারতবর্ষের নাগরিকরা এখন করছে। এই যে ঘুরিয়ে ফিরিয়ে 1 কোটি সংখ্যাটা এবারে আমরা দেখলাম এসআইআরে, তো তারা তো কেউই অনুপ্রবেশকারী নয়, তারা তো সবাই ভারতের নাগরিক, যাদের নাম যারা। ঠিকই তো, তারা সবাই ভারতের নাগরিক বলেই তারা মোল্লা নাসিরুদ্দিনের রোলটাই প্লে করছে, যে যদি আমি ভারতবর্ষী নাগরিক হই, তাহলে 1 কোটি কোথায় গেল? আর যদি 1 কোটি ঠিক হয়, তাহলে আমরা কারা? হ্যাঁ, এই প্রশ্ন করছি। আর এই প্রশ্নটাকে যাতে পিছিয়ে দেওয়া যায়, এই প্রশ্নে যাতে বিচার না হয়, তাই দেখবেন ট্রাইব্যুনাল বিচার করছে দিনে 4টি করে। জাজেরা রিজাইন করছেন, হ্যাঁ, তারা বিচার করছে না। এর আগে দেখেছেন জাস্টিস শিবাগানাম ছেড়ে দিয়েছেন, তারপর জাস্টিস বাগ ছেড়ে দিলেন, হ্যাঁ, কেউ করতে চাইছেন না। কেউ এখানে গিয়ে খাতাপত্র নিয়ে মিনিস্ট্রিয়াল ওয়ার্ক করবে, তারা হাইকোর্টে যদি করেছে, তাদের তো সম্মান আছে, তাহলে তারাও করতে চাইছেন না। তাহলে আজকে মাঝখানে পড়ে গেছে এই যারা অ্যাডজুডিকেশনের মধ্যে ছিল তারা। এই যে যারা এই অ্যাডজুডিকেশনের মধ্যে আছে বা যাদের ট্রাইব্যুনালে নাম উঠেছে, যারা এই 2026-এ ভোট দিতে পারেনি, যাদের ভোটার লিস্টে নাম উঠলো না, তারা কি তাহলে ভারতের নাগরিক নয়? তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না? খুব স্পষ্ট ভাষায় আমি বলি, ভারতবর্ষের যে আইন আছে, সেই আইনে ভোটার তালিকায় নাম তুলতে গেলে 2টো শর্ত পূরণ করতে হয়। 1, তার 18 বছর হতে হবে, আর 2, তাকে একটা ওই বিধানসভা বা লোকসভা অঞ্চলের বাসিন্দা হতে হবে। দ্যাটস অল। এরপরে যদি কেউ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে, সেটা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ সব পূরণের এতেই হবে। ফলে এই যা গল্প উঠছে, কারণ নাগরিকত্ব ভোটার তালিকায় থাকুক বা না থাকুক তার উপর নির্ভর করে না। কিন্তু যারা নাসিরুদ্দিনের বউয়ের কাজ করছে, তারা তো পূরণ করার চেষ্টা করবে। কিন্তু ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও তারা সরকারি সুযোগ সুবিধা কি পাবে? সেটা তো নিঃসন্দেহে পাবে। আমি তো বারে বারে বলছি যে যার ভোটার তালিকায় নাম নেই, তাদের যদি কোনো রকম অধিকার, নাগরিকের অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে তার জন্য আমরা লড়াই করছি আর করব। এখনও কিছু কিছু জায়গায় খবর পাচ্ছি পুলিশ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি বারবার আপনাদের মাধ্যমে তাদেরকেও বার্তা পাঠানোর চেষ্টা করছি, ভয় পাবেন না। পুলিশ যদি বেআইনি কাজ করে, পুলিশকে ভয় দেখানোর কাজ আমাদের।